শেষবারের মতো কিষাণুর জীবনে মিঠিকে ফিরে আনার জন্য কিষাণু মিঠিকে ফোন দিলে প্রত্যাখ্যান করে দেয় মিঠি। কষ্ট পায় কিষাণু। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো খাবার টেবিলে বসে সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করছে। তখনই হঠাৎ বুবলাই বলে ওঠে, চলো না নতুন কাকু, আমরা কতদিন একসঙ্গে ঘুরতে যাইনি। বর্ষা তখন বলে, সত্যি দারুণ মজা হবে, কতদিন যাওয়া হয় না সবাই একসাথে, তাই না? যা শুনে মিঠি বর্ষার দিকে একটু রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে। বর্ষা তখন বলে, শোনো, আমি না তোমার কথা ভেবেই বলছি মিঠি, আসলে তোমারও তো মন মেজাজটা ভালো নেই, গেলে তোমারও ভালো লাগবে। বর্ষা তখন বলে, এমনিতেই আমার খারাপ লাগছে না। বর্ষা তখন বলে, সে তুমি যাই বলো, মুখে যাই বলো না কেন, খারাপ লাগছে না আমরা কি আর বুঝতে পারছি না? তোমার শ্বশুরবাড়ি থাকার কথা ছিল, আজ তোমার বউভাত হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তুমি সবার সাথে আমাদের সাথে বসে ব্রেকফাস্ট করছো, এটা কি আর মেনে নেওয়া যায়? মনে মনে তো মানতে পারছো না, সেটা বুঝতে পারছি। বুবলাই তখন বর্ষার কথা শুনে একটু রাগ হতে থাকে। কমলি তখন বলে ওঠে, শোনো, মেনে নিয়েছো তো বর্ষা, মেনে তোকে নিতে হয়েছে, কিন্তু সব বিষয়ে তুমি এত একবারে কথা বলো কেন বলো তো? মাঝে মাঝে তো নিজের কথা বলাটাকে একটু কন্ট্রোল করতে পারো। যখন তুমি দেখছো যে ঠিক জায়গায় ঠিক কথাগুলো তুমি বলতে পারো না, তখন তো চুপ করে থাকাটাই সমীচীন বলে আমার মনে হয়। বুবলাই তখন বলতে থাকে, আচ্ছা বর্ষা, তোমাকে কতবার বারণ করেছি বলো তো, তারপরও তুমি কেন সব জায়গায় কথা বলতে যাও? তুমি তো দেখছো আমরা সবাই শুধু মিঠির মন খারাপ বলে কোথাও যেতে চাচ্ছি না, আমরা চাচ্ছি সবাই একসঙ্গে একটু সময় কাটাতে, একটু বাইরে ঘুরতে, কিন্তু তুমি যেভাবে কথা বলছো তাতে তো মিঠির আরও কষ্ট লাগছে। এতে মনে হচ্ছে তুমি সত্যি ওর কথা ভাবছো না, বরং যেন ইচ্ছে করেই এমন কথা বলছো যাতে ওর মনটা আরও খারাপ হয়ে যায়। সবাই যখন একসঙ্গে বর্ষাকে নিয়ে প্রশ্ন তুলছে, তখন মিঠি হঠাৎ মৃদু হেসে বলে, সেই হাসির মধ্যে ছিল এক অদ্ভুত তীক্ষ্ণতা। সে শান্ত গলায় বলে, শোনো বর্ষাদি, আমার জন্য খুব চিন্তা করছো, কেন করছো বলো তো? আজকে আমার বউভাত হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না, আমি এখানে বসে আছি, এটা কি সত্যি তোমার কষ্টের কারণ? মিঠু একটু থেমে চারদিকে তাকে আবার বলতে থাকে, নাকি বর্ষাদি ভিতরে ভিতরে তুমি খুব আনন্দ পাচ্ছ, কারণ কিষাণু বাড়িতে যে রিপোর্টটা পৌঁছে গেল আর ওরা যেভাবে প্রতিক্রিয়া দিল, সেই রিপোর্টটা ওই বাড়িতে কিভাবে গেল বলো তো? নিশ্চয়ই বাড়ি থেকেও পাঠিয়েছে। যা শুনে ঘরের পরিবেশটা ভারী হয়ে ওঠে। মিঠি তখন ধীরকণ্ঠে আবারও বলতে থাকে, আমি জানি কে কি করতে পারে, তাই আমার জন্য কেউ দরদ দেখানোর চেষ্টা করো না, আমার না আসল রূপ সবার চেনা হয়ে গিয়েছে, বুঝতে পেরেছ? মিঠির কথায় বর্ষা একটু অস্বস্তিতে পড়ে যায়। সে তখন বলতে থাকে, আচ্ছা মিঠি, তোমরা কি আমাকে মিন করে কথা বলছো? সব ব্যাপারে কেন তোমরা আমাকেই দোষ দেয় বলো তো? বর্ষা যেন নিজেকে সামলানোর চেষ্টা করে। সে বলে, হ্যাঁ, বিয়ের পর থেকে আমি অনেক ভুল করেছি, সেটা আমি মানছি, কিন্তু এবার আমি জানো তো কিচ্ছু করিনি। আর এই বাড়িতে তো এখন অনেক নতুন সদস্য এসেছে, তাহলে শব্দ সবসময় আমার উপরই কেন পড়বে? অন্য কেউ কি এই ব্যাপারটা কিছুই করতে পারে না? কেউ তো আমাকে ফাঁসানোর জন্য এমন কাজ করতেই পারে, তাই না? সেটা কি তোমরা একবারও ভাবছো না? মিঠি তখন হালকা এসে বলতে থাকে, হ্যাঁ বর্ষাদি, আমি বুঝতে পারছি তুমি কাকে মিন করে কথা বলছো, কিন্তু এবারে না সবাই জানে আমি কি করতে পারি আর তুমি কি করতে পারো। কে এমন কাজ করতে পারে সেটা বুঝতে না কারো বেশি সময় লাগবে না, বুঝতে পেরেছ? বুবলাই তখন বলে, শুনো, অনেক হয়েছে, এখন আর তর্ক করে কোনো লাভ নেই, আমার মনে হয় এই বিষয়টা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। কিষাণুদের বাড়িতে না এখনও গয়নাগুলো আছে, কেউ সেগুলোতে হাত দেয়নি, তাহলে পুলিশ তদন্ত হলে হাতে ছাপ দেখে বোঝা যাবে কে এই কাজটা করেছে, সত্যিটা বেরিয়ে আসবে। বুবলাইয়ের প্রস্তাবে বর্ষার মুখ একদম ফ্যাকাশে হয়ে যায়। সে তখন বলে ওঠে, না না, এগুলো করার আবার কি দরকার বলো তো? এমন ছোটোখাটো ব্যাপার নিয়ে এত বড় কিছু করার কি মানে আছে? তার চেয়ে বরং আমরা মিঠিকে নিয়েই ভাবি, ও তো অনেক ভেঙে পড়েছে, ওর মনটা কিভাবে ভালো করা যায় এটা তো আমাদের এখন ভাবা উচিত। মিঠিল তখন বলতে থাকে, ছোটোখাটো ব্যাপার, তুমি সত্যিই তো ছোটোখাটো কেন মনে করছো? একটা মেয়ের সংসার ভেঙে গিয়েছে, এটা আবার ছোটোখাটো ব্যাপার মনে করছো তুমি? এবার না সত্যিটা বেরিয়ে আসার দরকার, সবাই জানুক এমন মহান কাজটা কে করেছে। বর্ষা তখন বলে, তোমরা সবাই আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, সেটা আমি ভালো করেই জানি, তাই এসব নিয়ে না আমি আর ভাবতে চাই না, তোমরা বরং মিঠির কথা ভাবো। বাবিল তখন বলতে থাকে, তোমার কাছে এত ছোটোখাটো মনে হতেই পারে, কিন্তু আমাদের কাছে না এটা বড় অনেক ব্যাপার, সত্যিটা জানা আমাদের খুব দরকার। যা শুনে ঘরের ভিতর আবার নীরবতা নেমে আসে। প্রত্যেকে নিজে নিজের ভাবনায় ডুবে যায়। বাইরে হালকা বাতাস বইছিল, কিন্তু ঘরের ভিতর ভারী প্রবেশ যেন কিছুতেই কাটছে না। এদিকে মিঠি কষ্ট নিয়ে এক কোণায় বসে আছে। বর্ষা তখন মনে ভয় নিয়ে
বলতে থাকে, না না আমি ভয় পাবো কেন, আমার ভয় পাওয়ার কি আছে, আমি কেন ভয় পেতে যাব, আমি তো শুধু মিঠির কথাই ভাবছি। মিঠি তখন একটু হেসে বলে, তাই নাকি, আমার কথা ভাবছো তুমি, কেন বলো তো, আমার জন্য এত দরদ হঠাৎ করে কোথা থেকে এলো তোমার? ঠিক তখনই বুবলাই বলতে থাকে, শোনো আমরা যেটা ঠিক করেছি সেটাই হবে, সত্যিটা আমাদের জানতেই হবে। কমলিনী তখন বলে, বর্ষা আমরা কি করতে পারি আর কি করতে পারি না সেটা তুমি খুব ভালো করেই জানো, তাই এখন আর না এসব কথা কোনো মানে হয় না। ঘরের পরিবেশ তো ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। নতুন তখন এগিয়ে এসে বলে, থাক এসব না, এখন বন্ধ করো, এসব কথা বলা কোনো দরকার নেই। আমরা তো সবাই কম বেশি জানি এই কাজটা বর্ষা ছাড়া আর কেউ করতে পারে না, কিন্তু আমি আর পুলিশ ঝামেলা করে ওকে সবার সামনে ছোট করতে চাই না। বিয়ের পর থেকে অনেকবার তো ওকে সবার সামনে অপমানিত হতে হয়েছে, এবার অন্তত ওকে একটু ছাড় দেওয়া হোক। ও তো আমাদের বাড়ির বউ, তাই না? ও আমাদের কথা না ভাবলে আমরা তোর কথা ভাবতেই পারি, তবে এসব নিয়ে না ঘাটাঘাটি করার দরকার নেই। নতুনের কথায় যেন কিছুক্ষণের জন্য সবাই চুপ হয়ে যায়, কিন্তু সেই নীরবতার মধ্যেই অন্য একটা ঝড় বয়ে যাচ্ছিল মিঠির মনের ভিতর। অন্যদিকে আমরা দেখতে পাবো ঠিক তখনই কিষাণু বারবার করে মিঠিকে ফোন করছে। ফোনটা বেজেই চলছে একটানা। মিঠি প্রথমে ফোনের দিকে তাকিয়ে থাকে, তারপর বিরক্ত হয়ে কলটা কেটে দেয়। কিন্তু কিষাণু থামার পাত্র নয়, সে আবারও ফোন করতে থাকে। শেষ পর্যন্ত ফোনের একটানা শব্দে বিরক্তি হয়ে মিঠি ফোনটা রিসিভ করেই ফেলে। বলছে, হ্যাঁ বলো। ওপাশ থেকে কিষাণুর কণ্ঠ ভেসে আসে, বলছে, মিঠি তোমার রাগটাকে এখনও কমেনি, প্লিজ তুমি ফিরে এসো, আজকে আমাদের বৌভাত, তুমি ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারছি না মিঠি। মিঠি তখন চোখ বন্ধ করে বলতে থাকে, দেখো সেটা না আর কখনোই সম্ভব নয়, আমি এখন একটু ব্যস্ত আছি, একটা চাকরির ব্যাপারে কথা বলতে হচ্ছে আমাকে, আমাকে এক্ষুনি যেতে হবে, আমি না ফ্রি নই। কিষাণুর যা শুনে একদম ভেঙে পড়ে, বলছে, প্লিজ মিঠি এভাবে সব কিছু শেষ করে দিও না, আমি তোমাকে অনুরোধ করছি। মিঠি তখন শক্ত হয়ে বলে, আমি কিচ্ছু শেষ করিনি কিষাণু, সব কিছু তো আগেই শেষ হয়ে গিয়েছে, এখন আমার পক্ষে আর কিছু করার নেই, প্লিজ আমাকে আর অনুরোধ করো না। যা শুনে কিষাণু কান্না করতে থাকে। কিষাণু বলতে থাকে, আজকে আমাদের বৌভাত মিঠি, আমি কাউকে কিচ্ছু বলিনি, আমার বিশ্বাস ছিল তুমি ফিরে আসবে। মিঠি তখন হালকা ব্যঙ্গস্বরে বলে, লোক লজ্জার ভয়ে কিছু বলতে পারোনি তাই না? কিষাণু তখন বলে, শোনো লজ্জার ব্যাপার নয়, আমি বিশ্বাস করি তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না। মিঠি তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, এসব নিয়ে না আর সময় নষ্ট করো না, আমি তোমার কাছে আর ফিরে যাব না, আমার আত্মসম্মান খুব লেগেছে। কিষাণু তখন কাপা গলায় বলে, মিঠি একবার আমাকে ক্ষমা করে দাও, একবার কি ক্ষমা করে দেওয়া যায় না? আমি কথা দিচ্ছি আর কখনো এমন হবে না। মিঠি তখন ধীরে ধীরে বলতে থাকে, যে আঘাতটা আমি পেয়েছি তার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু আঘাতটা পাওয়া আমার জন্য ভালো হয়েছে, অন্তত বুঝতে পেরেছি আমি চূড়াবালির উপর দিয়ে হাঁটছিলাম। সে আরও বলতে থাকে, আমরা প্রতিদিন নতুন কিছু শিখি, কিন্তু কিছু শিক্ষা খুব কঠিনভাবে আসে। এখন আমি যদি ফিরে যাই তাহলে আমরা কেউ ভালো থাকতে পারবো না, না তুমি না আমি। যা শুনে কিষাণু খুব ভেঙে পড়ে, বলছে, মিঠি তুমি না এভাবে বলো না, তোমাকে তো আমি অনেক ভালোবাসি, যখন থেকে তোমাকে প্রথম দেখেছি তখন থেকে ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমি আর কারো কথা কল্পনা করতে পারি না, আর আমি তো তোমাকে ছাড়া থাকতেই পারি না, এজন্য বারবার তোমাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু তোমাকে তো একটু ভাবতে হবে মিঠি, আমি বাইরের কোনো মেয়েকে দেখে ভেবে বিয়ে করতে পারবো না, এটা তোমাকে বুঝতে হবে। মিঠি তখন বলে, শোনো আমি এত ভেবে কথা বলিনি। কিষাণু তখন বলে, ভেবে কথা বলতে হবে মিঠি, আমাকে একটু সম্মান দাও, অন্তত আমাকে তো একটু সম্মান দেবে। মিঠি তখন বলে, শোনো এত ভেবে বলতে পারি না, জানো তো আমার জীবনটা না এলোমেলো হয়ে গিয়েছে, তাই আর সব কিছু গুছিয়ে কথা বলতে পারি না, আমাকে ক্ষমা করে দিও, আর হ্যাঁ এখন আমাকে রাখতে হবে। কিষাণু তখন বলে, হ্যাঁ রাখবেই তো, চাকরির জন্য যেতে হবে। মিঠি তখন বলে, হ্যাঁ যেতে হবে। তখন কিষাণু মনটা একদম ভেঙে যায়, বলছে, ঠিক আছে, বেস্ট অফ লাক বলে ফোনটা রেখে দেয় কিষাণু, আর খুব কষ্ট পেতে থাকে। এদিকে মিঠিও খুব কষ্ট পায়। এদিকে নতুন বাইরে যাবে, তখন কমলিনীকে তখন বলে, কমলিনী আমি আসছি। তখন কমলিনী বলে, হ্যাঁ হ্যাঁ এসো, কিন্তু যখনই পিছনে ভোরকে দেখতে পায় তখনই কমলিনীর মনটা একটু নষ্ট হয়ে যায়। তখন কমলিনী আর কিছুই বলে না। বোর তখন বলে, বৌদি আমি আসছি এই জন্যই যে মিঠির অবস্থা শুনে আমার খুব খারাপ লেগেছে, এর জন্যই মূলত এসেছি। বর ঠাম্মি বলে, শোনো তুমি কেন এসেছো, মিঠির কেমন হয়েছে যে তোমাকে এখন আসতে হবে? ছোটো ঠাম্মি বলে, শোনো যেসে না কোনো কথা বলতে যেও না, কারণ এইসব কথা কিন্তু একদম সহ্য করতে পারছে না, একদম রেগে যাবে, বুঝতে পেরেছ? কমলিনী তখন বলে, ও সেমিনারে তো যাচ্ছ তাই না? তখন বলে, হ্যাঁ অবশ্যই তো যাচ্ছি বৌদি। হ্যাঁ বোর ওইখানে তো যাচ্ছ, ওয়েদার রিপোর্টটা না একটু চেক করে নিও, কারণ ঠান্ডা লেগে যেতে পারে। বোর তখন বলে, হ্যাঁ একটা নিয়েছি, যদি তেমন ঠান্ডা লাগে তাহলে আরেকটা কিনে নিব, কোনো সমস্যা নেই। আর জানো তো আমার না খুব এক্সাইটমেন্ট লাগছে, কারণ আগে তো গিয়েছি ওই সিমলা,
কিন্তু দার্জিলিংয়ে যাব, এজন্য খুব আমার আনন্দ লাগছে। নতুন তখন বলে, শোনো ভোর, আমি এখনও যাব কি না সেটাই তো ঠিক হয়নি, আর আমি না গেলে তো তোমার যা হবে না। তাহলে তোমার এত এক্সাইটমেন্টের কারণটা কি? যা শুনে তো ভোর চমকে যায় আর নতুনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর এদিকে কমলিনীও খুব কষ্ট পেতে থাকে। তো টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আরও কী থাকছে? এবার কি তাহলে ভোর আর নতুন একসাথে যাচ্ছে দার্জিলিং? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।